এসে একটু জমি থেকে হ্যালো এভরিওয়ান, এসছি নিউ ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে এসেছি। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো ও সুস্থ। দিন দিন যা গরম পড়ছে বলার নেই। যাই হোক, গরমের সাথেই আবার সবাই তো আমরা অভ্যাসের দাস। ঠান্ডার সাথে যেমন মানিয়ে নিয়েছি, এরপর গরমের সাথেও নিজেরা আবার সবাই মানিয়ে নেবো। চা একদল খাওয়া হয়েছে, আবার একবার চা বানানো হচ্ছে রাহির ম্যামের জন্য 1 কাপ দিই। আর এটা দেবো মাকে, মানে শাশুড়ি মার কথা বলছি, 1 কাপ দিয়ে বাকি বাসনগুলো আমি ধুয়ে নিই। তো এসেছি এখানে, বেশি নেই, সব বাসনগুলো সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে সকালটা শুরু করলাম আর বাকি কাজবাজগুলো সারবো। চায়ের নেশাটি জানি না যে দুধের চা খাওয়া কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো। হ্যাঁ, আমি তো যতটুকু মনে হয় খারাপই, ভালো বলে মনে হয় না। লিকার চাটা ঠিকঠাক, কিন্তু এই অভ্যাস হয়ে গেছে, খুব বাজে অভ্যাস। এটাকে না চেঞ্জ করলে না লেজি ভাব, অলসতা আসে, ব্লাড প্রেশার বাড়ে, তারপর একটু অ্যাসিডিটির প্রবলেম হয় দুধের চা খেলে। তবু এই যে খেতে খেতে এমন অভ্যাস হয়েছে, আর ছাড়তে পারছি না। সকালটা শুরু করলাম চা দিয়ে, তারপর কাজবাজগুলো সারবো। আর এই যে চায়ের মানে এফেক্ট আমার শরীরে পড়ে যাচ্ছে। হালকা হালকা করে আমি হাঁটা চলা করছি, ব্যায়াম করছি, তবু যেন রোগা ব্যাক টু হচ্ছি মাই না। চ্যানেল এসে নিউ ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে এলাম সকালবেলায়। তো সবাই চলো কাজগুলো সারি, ঠান্ডা লেগেছে। কাজগুলি সারতে সারতেই দেখছি মা নিচতলাতে দুটো মাদুরি কিনেছে। এই হচ্ছে একটি, আর একটা নিচে রেখেছি। আর এই যে মেজ জেঠুর আবার 4টে কিনেছে, কারণ এইসব মাদুরিতে গ্রীষ্মকালে শুতে কার না ভালো লাগে। কারণ এই যে গরমে ঘাম দেওয়া শরীরটা যখন মাদুরির মধ্যে পড়ে, সবারই শরীর যে কত আরাম পায় সেটা যারা সয় তারাই জানে। ডবল কাঠির মাদুরি ওই 1,500 টাকায় দুটো মতো নিয়েছে, আমরা দুটো নিয়েছি। আর মেজ জেঠুরা নিয়েছে 4টে, তাই ওই 4,000 নাকি 3700 টাকার মধ্যে নিয়েছে। আর আমি তার মধ্যে আলু ভাজা দিয়ে মুড়িটা খেলাম, একটু বাদাম ভাজাও হয়েছিল, সেটা দিয়ে মুড়ি খেলাম, আর দুধটাও গরম করলাম। আর দেখি তোমরা বুঝতে পারছো, আমি সয়াবিনটা তোমাদের সাথে গল্প করতে করতে ভিজিয়ে রেখেছিলাম। আর মা এখানে তরকারি বসিয়ে দিচ্ছে। এখন ভাতটা উনুনে হলেও এখন একটু গ্যাসে রান্নাবান্নাগুলো হতে থাকছে। অল্প তরকারি, আজকে দেরিও হয়ে গিয়েছে, মাদুরির চক্করে পড়ে অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই রাহি তো ভাত খাবে, দেরি হয়ে যাচ্ছে বলে মা বলে গ্যাসেই বসিয়ে দিই। তো যাই হোক, রান্নার কিন্তু কোনো নিয়ম বা প্রসিডিওর থাকে না। আলটিমেট সবাই দেখে রেজাল্ট কেমন হয়, মানে রান্নার টেস্ট কেমন হয়, সেটা কিন্তু যে যেভাবেই করে। আমি যদি সয়াবিনের তরকারি করি, আমি সয়াবিনগুলিকে আগে ভালো করে ভেজে তুলে রাখি, তারপর আবার আলু ভেজে তুলে রাখি, তারপরে ভালো করে কষে নিয়ে করি। কিন্তু মা এখানে নিজের মতো করে সয়াবিন আলুকে একবারে ভেজে তুলে নিয়ে কষে নিয়ে বসাচ্ছে। যেটাই বললাম, আলটিমেট রেজাল্ট কিন্তু ভালো হলেই সেটাই ব্যাখ্যা করায়। মানে ওই একই ব্যাপার, আমি যেমন মেকআপের কাজ করে থাকি, কি ব্যবহার করছি বা কী টেকনিক ব্যবহার করছি যখন শিখাই কাউকে তখন বলি, বাট নিজে কিন্তু প্রসিডিওরে যদি এদিক ওদিক করি, সেটা আমার নিজের মতন, কিন্তু আলটিমেট সকলে দেখে কি আমার রেজাল্ট, মানে আমি কতটা ভালো মেকআপ করতে পেরেছি, মানে আউটপুট আমাকে কেমন দিচ্ছে সেটা দেখে বিচার করা হয় তার হাতের কাজ কেমন। সেটাই হচ্ছে কথা। আমি কিন্তু স্টেপের মধ্যে কী দিচ্ছি, কোনো ব্রাইড কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে না যে কী দিয়ে কার পর কী দিচ্ছ। সেরকম হচ্ছে রান্না বান্না। আলটিমেট আমরা কিন্তু খেয়ে বলবো টেস্টটা কেমন হয়েছে, কিন্তু যে রান্না করছে সেই জানে যে টমেটম আর পেঁয়াজটা কি দিচ্ছে, নাকি আদা টমেটম দিয়ে রান্না করছে, বা কষে নিচ্ছে না আলাদা করে ভেজে নিচ্ছে, সেটা সে রান্নার মধ্যেই প্রকাশ করছে তার ধরন। আর বললাম আগে যে দেরি হয়ে গিয়েছে, তার জন্য মা বলছে এই বাঁধাকপির তরকারিটা আমি এটাই বসিয়ে দিচ্ছি, কারণ আজকে হবে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর বাঁধাকপির তরকারি। আজকে দুটি রান্নাবান্নাই হচ্ছে তরকারির মধ্যে। তাই এই দিকের গ্যাসে তেল গরম করতে দিয়েছে, কারণ এইদিকে ঝোলটা হতে হতে এইদিকে বাঁধাকপিগুলি তো আবার এখনের বাঁধাকপি একটু সিদ্ধ হতে সময় লাগে, যার ফলে একটু বেশি সময় লাগবে বলে একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছে। আর নিয়মে যেটা হয়, একবারেই কষে নিয়ে, মানে আদা টমেটম কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিচ্ছে বাঁধাকপি আর আলুগুলোকে ভালো করে কষে নিবে, তাহলে তরকারিটা রেডি হয়ে যাবে। আর তার মধ্যে আমি রাইকে বললাম যে যেটুকু হয়েছে, আবার দিদিভাইদের বাড়ি থেকেও বললো যে ওর নাকি খুব খেতে ইচ্ছা করে তরকারি, যা তরকারি হয় দিদিভাই তো সবই দিয়ে যায়, তা সেটা দিয়েও আর আমাদের একটু সয়াবিন তরকারি দিয়ে ওকে ভাতটা খাওয়াবো। আর ডিম সকালের টাইমে আর কি একটু খিচুড়ি খাইয়েছিলাম রাইকে, যেহেতু সেন্টার থেকে খিচুড়ি পাওয়া যায়। আজকের দিনটি ছিল মঙ্গলবার, আর সোমবার আর বুধবার আর শুক্রবার দেয় ভাত, মঙ্গল বৃহস্পতি শনি দেয় খিচুড়ি, আর অর্ধেকটা করে ডিম, সেটা রাই 11টার সময় খেয়েছে। তাই এখন 1:30 মতো বাজছে, তরকারিটা হতে থাক, আর ও একটু ভাত খেয়ে শুলে বিকেলের টাইমে উঠে একটু খেলাধুলা করে পড়তে টড়তে বসে, তো তাই আর বেশি দেরি করি না, এই 1:30টার মধ্যে ওকে ভাতটা খাওয়ানোর চেষ্টা করি। তাহলে স্কুল টাইম যখন ভর্তি হবে, 1:30টায় টিফিন হলে ওর খাওয়ার অভ্যাসটি কিন্তু ঠিকঠাক থাকবে। তরকারিটি একটু হয়ে গিয়েছে, এটা নামিয়ে দিল মা। আর এইদিকে বাঁধাকপিটাও
বেশ ভালো করে ফুটতে থাকছে। একটু রস রস থাকবে ঠিকই, একটু ভালো করে কষে যখন সিদ্ধটা হয়ে যাবে তখন নামানো হবে। আলুগুলো প্রায় সিদ্ধ হতে একটু বাকি আছে, তাই হতে থাক, আর আমি তার মধ্যে রাইকে ভাতটা খাওয়াবো বলে রেডি করছি। তরকারি এখানে হয়ে গেছে, যে মাখো মাখো হয়ে গিয়েছে, আর রাইকে যে লাউ শাকের ঝোল দিয়ে গিয়েছে, মাছের ঝাল দিয়ে গিয়েছে, আমরা একটু সয়াবিনের তরকারি দিয়ে আমি খাইয়ে দিচ্ছি। আর রাই এখন একটু কার্টুন দেখছে, ওই খাবার সময়টা ওকে একটু দিতেই হয়, না হলেও খেতে চায় না। যাই হোক, যা দুটি ভাত খায়, এত জ্বর থেকে উঠলো খাবার ইচ্ছেটাই চলে গিয়েছিলো জানো তো, তাই একটু একটু এখন খেতে থাকছে। আর ওই যে বর্ধমান থেকে আসা ডাক্তারটিকে আমি দেখাই না, এত ভালো, কম ওষুধ দেয় আর খুব ভালো কাজ করে। রাহির নয়, প্রতিটি বাচ্চারই কাজ করে। প্রতিটা যখন পেরেন্টসরা আসে বাড়ি থেকে, যখন কথা বলি বা পাশাপাশি যারা আসে গল্প করি, তারা সকলেই বলে যে বাচ্চা এক চান্সই খুব সুস্থ হয় আর কম ওষুধ দেয়, যেখানে বাচ্চাকে ওষুধ বেশি প্রয়োগ করতেই হয় না। আর 2-4 দিন পর থেকেই বাচ্চা অনেক সুস্থ সবল এবং স্ট্রং থাকে, খাওয়া দাওয়া করে, যেটা বাচ্চার মায়েদের খুব ভালো লাগে। আর আমারও তার জন্য বারবার ভালো লাগার কারণে আমি এই বর্ধমান থেকে আসা ডাক্তারটির কাছেই ভিজিট করি। খুব ভিড় হয়, দেখিয়েছিলাম তো আগের দিনে যে খুব মানে কষ্ট হয়েছিল, আর প্রচুর ভিড় ছিল, মানে 42 না 45-এর নাম ছিল। দুপুর 1-2টোর সময় গিয়েছিলাম, প্রচুর কষ্ট পেয়েছিলাম। বাচ্চাটা একটু খাওয়া দাওয়া করছে দেখে একটু আমার মনটা ভালো আছে, যে ঠিক আছে, ওকে খাইয়ে আমরাও খেয়ে নিই। বিকালবেলা এখন বেরিয়েছি এখানে, জাস্ট কি বলবো, রাহির জন্য যে এক গ্লাস কমপ্লান নিয়েছি আর একটু প্রাকৃতিক পরিবেশটা দেখতে। তো চলো আর একটু ঘুরতে থাকি আর তোমাদের সাথে একটু শেয়ার করি প্রাকৃতিক পরিবেশ। এই হচ্ছে আমাদের সব বাদাম বাগান হয়েছে, মানে বাদাম গাছ চাষ করা হয়েছে জানো তো। এই দেখো, ভালোই বাগান গাছ হয়েছে। এই বছর জানো তো আমাদের পিছনে কত আম গাছে আজ ভর্তি আম হয়ে থাকে, কিন্তু এই বছর একটাও আম হয় না, আমের মুকুলই আসে না। আর তেঁতুল গাছও গাছ ভর্তি তেঁতুল থাকলে এবছর কিচ্ছু হয় না। এই তো আমরা বাদাম বাড়িতে এসে বাদাম গাছ, আমাদের বাদাম গাছে আবার ফুলও চলে এসেছে জানো তো। এই দেখো সুন্দর হয়েছে এই বাদামগুলো, আমি সেটা জানি না, কিন্তু এই দেখো উঁচু উঁচু করে করা হয়েছে, পুরো চারিদিকটা জুড়ে শুধু বাদাম গাছই হয়েছে, ভালোই হয়েছে। এই লাইনগুলো আর ওদিকগুলো কিছুটা বাজে হয়েছে। এই দেখো বাদাম। আচ্ছা ঠিক আছে, তুই দেখ না এই গোড়ায় গোড়ায় যে মাটিগুলো। আমি না একটু গাছপ্রেমী মানুষ, মানে এটা কিন্তু আমি চাষবাস কিছুই করি না, আম গাছগুলো করে গিয়েছে শিবেদার, তবু যেন মনে হচ্ছে গোড়াগুলো মাটি একটু বেশি দিয়ে চাপা হয়ে গিয়েছে, তাগুলো ঠিক করে দিলাম। একটু জমি থেকে একটু আড্ডা দিলাম, সময় কাটালাম, তো ফিরবো বাড়ি। কোথায় আর যাওয়ার আছে বলো, এইটুকু এসে মাঠ ফাটগুলো একটু দেখছিলাম। আমি তো কদিন আগে শসা তারপরে নিয়ে গেলাম ওখান থেকে, কাঁচা লঙ্কা, শসা, তারপরে বাঁধাকপি, যেদিনে চাউমিন বানাচ্ছিলাম। তো আজকে আর সেরকম কিছু বানাবো না। গাইকে এখন বসিয়েছি পড়াতে, সাথে সাথে আমি একটু হেয়ার প্র্যাকটিস করি। আর ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন আবারও একটি ব্লগে। এই যে চুলটাকে আমি ক্লিন করে নিয়েছি।